তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে পিছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। চ্যালেঞ্জ নেব না কেন? চ্যালেঞ্জ নেব এবং জিতবো, যেরকমটা করেছে স্বরূপা। স্বরূপা ফিজিক্যালি চ্যালেঞ্জ, কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতা তার চলার পথকে কখনো থামিয়ে রাখতে পারেনি, থেমে থাকেনি স্বরূপা, বরং হাসি মুখে এগিয়েছে জীবনের পথ। বাংলায় MA কমপ্লিট করার পর স্বরূপা এখন টিচার, বাংলার টিচার। এবং দিদির জীবনটাই স্বরূপার জীবন, স্বরূপার বোনের জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা, দিদির বোনের জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। এবং বোনের শক্ত হাত রয়েছে দিদির এগিয়ে যাওয়ার পেছনে, মজবুত একটা হাত, মজবুত সাহায্যের হাত রয়েছে। তাই দিদি বোন আজকে একসঙ্গে রান্নাঘরে। তাই আজকে ওয়ার্ল্ড ডিফারেন্টলি এবল ডেতে আমাদের সঙ্গে রয়েছেন দুজন গেস্ট। প্রথমেই আলাপ করে নেব স্বরূপার সঙ্গে। স্বরূপা, নমস্কার, কেমন আছো স্বরূপা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। কেমন লাগছে এখানে এসে? দারুণ ভালো লাগছে। দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। আর তার বোন, স্বরূপার বোনের সঙ্গে আলাপ করব, কেননা বোনের অনেকটা ভূমিকা রয়েছে দিদির জীবনে। সরিতা, সরিতা নমস্কার। সরিতা নামটা অবাঙালি শোনায়, কিন্তু বাঙালি আমি। সরিতাই নাম, কিন্তু বন্ধুরা সরিতা সরিতা এইভাবেই ডাকে, তো এটাই শুনতে বেশি ভালো লাগে আমার। তাহলে সরিতা বলেই ডাকি, একদম ভালো লাগবে। তো সরিতা, দিদির জীবনে তুমি, তোমার লেখাটা আমি পড়ছিলাম, দিদির এই যে দাঁড়িয়েছে, নিজের পথ পায় দাঁড়িয়েছে দিদি, আজকে নিজের মতো চাকরি করছে, এটা নাকি তোমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। একদম, এটা আমি মানে ছোটবেলা থেকে দিদিকে দেখে আসছি, দিদির স্ট্রাগল বলুন সবকিছু আমি দেখে আসছি, এবং দিদি আমার কাছে একমাত্র ইন্সপিরেশন। তো কোনো সময় আমার যদি কখনো ডাউন ফিল লাগে, তো আমি তখন দিদির কথা ভাবি, এবং দিদির কথা ভাবলে একটা পজিটিভনেস আমার মধ্যে চলে আসে। মানে আমার কাছে পজিটিভনেস বলতে গেলে একমাত্র দিদি। আর বন্ধু, ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড যেটাকে বলি, একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার দিদি। তো স্বরূপা, তোমার কাছ থেকে জানবো, তোমার জীবন যুদ্ধ যে শুরু হলো, একদম ছোট্টবেলা থেকে এই সমস্যাটা ছিল? ছোটবেলা থেকে বলতে আমার 10 মাস বয়সে আমার একটি টিউমার অপারেশন হয়, ম্যালিঙ্গোমাইসিল টিউমার হয়েছিল আমার স্পাইনাল কর্ডে। ওটা অপারেশন হওয়ার পর আমার লোয়ার পোর্শন পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। ডাক্তার বলেই দিয়েছিল যে লস্ট চাইল্ড, আমার বাবা আমাকে বলেই দিয়েছিল লস্ট চাইল্ড। তো যখন আমি ছোট ছিলাম সেই সময় যুদ্ধটা তো আমি অনুভব করিনি, অনুভব করেছে আমার বাড়ির অভিভাবক, আমার মা, বাবা, দাদু, ঠাকুমা, কাকু, এরা সবাই অনুভব করেছেন। এবং তখন ওনাদের যে জীবন যুদ্ধটা ছিল সেটা আস্তে 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 ওনারা আমার মধ্যে সঞ্চারিত করে দিয়েছেন। তারা সবাই আমাকে একটা কথাই বুঝিয়েছেন যে সবার জীবনটাই কঠিন, সবারই জীবনে চ্যালেঞ্জ আছে, সংগ্রাম আছে। তোমার জীবনের সংগ্রামটা হয়তো ওদের থেকে একটু কঠিন, এবং কখনোই আমাকে আর 5 জনের থেকে আলাদা করে ভাবতে তারা শেখাননি। সবসময় তারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে তুমি ওদের মতনই, যার জন্য আমার পড়াশোনাটাও সাধারণ নর্মাল স্কুলে এবং কলেজ, ইউনিভার্সিটি সব নর্মাল, কোনো আলাদা স্পেশালাইজেশন হয়নি। তবে হ্যাঁ, চলার পথে কি কোনো রকম বাধা আসেনি? অনেক বাধা এসছে। এবার আমার সহপাঠীরা, তারা যেমন আমাকে সাহায্য করেছে, ভালো সহপাঠী যেমন পেয়েছি, তেমন আমাকে নিয়ে হাসি ঠাট্টা সেটাও আমি দেখেছি। যখন আমার হাসি ঠাট্টা, হ্যাঁ, এরকম অনেক তো লোকে পড়াশোনা শিখতে যা শিক্ষিত হয়, সেখানে হাসি ঠাট্টা কেন করবে? হ্যাঁ, কয়েকজন ছিল যারা আর কি আমার এই মানে দুর্বলতাটাকে ভাবতো যে আর কত দূর পড়াশোনা করবে, এর আর কি আর করতে পারে। তা আমাকে তারা অনেকভাবে টিজ করতো আর কি। তো আমি বলতাম হ্যাঁ, তোরা যেটা বলছিস আমি তো সেটাই, অতএব এটা তো আমি হাসি মুখে প্রতিবাদ করতাম, না কষ্টটা হতো না। তবে হ্যাঁ, কখনো কখনো একান্তে মন খারাপ করতো না, এই কথাটা বলা ভুল, কিন্তু যখন করতো তখন আমি হাতে তুলে নিয়েছিলাম কলম আর কাগজ, সেই আমার সঙ্গী, আর বই। বাহ,
খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। কিউ। আর আমি কখনো না চোখে জল আনতে দিই না, কারণ চোখে একটা জল আসে চিকচিক করে, কিন্তু তাকে আমি গাল দিয়ে গড়াতে দিই না। আমি বলি জল ওখানেই থেমে থাক, ওখানেই তুই থেমে থাক। তুই যদি গড়িয়ে পড়িস তাহলে দুঃখ ঝরে যাবে, আর দুঃখ যদি ঝরে যায় তাহলে আমি আর এগোতে পারবো না। খুব সুন্দর থট, খুব ভালো লাগছে। তো বোন রান্না করতে পারে একটু? হ্যাঁ, মাঝে মধ্যে তো করে, মানে শখে। এবং টেস্টিং মেশিন, আমি প্রথমে কিছু একটা দেখে এলো, শিখে এলো, করলো, নিয়ে আমাকে প্রথমে বললো খা, খেয়ে দেখ। দিয়ে হয়তো আমি বললাম নুনটা একটু বেশি হয়েছে, ঝালটা একটু কম হয়েছে, বা মিষ্টিটা আর একটু হতো। এই জন্য আমি রান্না করতে চাই না। ইন্সপিরেশনটা যে খুব জরুরি এটা তো তোমাকেও বুঝতে হবে। আমরা ইন্সপায়ার করতে চাই আপনাদের রান্নাকে, রান্নাটা তো আপনিও ভালো পারেন, আর আপনার সেই রান্নাকে ইন্সপায়ার করবো বলে আজকে সরিতা নিয়ে এসেছে একটা নতুন রান্না, নতুন রেসিপি। কি সেই রান্না? রান্নাটার নাম হচ্ছে চিকেন প্রন ফ্রাই। চিকেন আবার প্রন? হ্যাঁ, সবই আছে, চিকেন আছে, মাছ আছে, ডিম আছে, মানে রান্নাটার মধ্যে সবকটাই আছে। ওরে বাবা, তো তুমি এখানটা চলে এসো, একটু আমাদের উপকরণগুলো বলে দাও কি কি লাগছে। প্রথমে লাগছে চিকেন পেস্ট এবং গলদা চিংড়ি, এটা নুন হলুদ মেখে ফ্রাই করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে রসুন বাটা, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ ম্যাশ করা, আর পার্সলে পাতা কুচি আর ধনে পাতা কুচি, আর ডিম আর ময়দা ব্যাটার তৈরি করার জন্য, আর এখানে বিস্কুটের গুঁড়ো। তো একটা মাখামাখি কিছু হবে, তুমি চলে এসো এখানটায়। আমরা একটু জায়গা বদল করে নিলাম। এবার বলো আমাকে কি কি দিতে হবে। প্রথমে কি দেবো? ফার্স্টে তুমি চিকেন পেস্টটা দাও। চিকেন পেস্ট, চিকেনটাকে শিলে বা মিক্সিতে বেটে নেওয়া আছে। আর আচ্ছা, এরপরে আমাকে এক এক করে পেঁয়াজ কুচি দাও, 3 চামচের মতন দাও, বাস। পেঁয়াজ কুচি, আদা কুচি, আদা কুচি, কুচি। আচ্ছা, আমি হাত দেবো কি? আমি হাতে বেশি হাতে সুবিধা হবে না। হ্যাঁ। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে একটা কাজ করছি, তুমি এটা এমনি মিশিয়ে নাও, তারপর হাত দিয়ে ভালো করে মেশাবে। ঠিক আছে। আর দেবো আদা? না, এইটুকুতেই হয়ে যাবে। রসুন বাটা, এবার রসুন বাটা তো দাও। আর দেবো কি? কাঁচা লঙ্কা বাটা, আর একটু দাও, ঝাল খেতে বেশি ভালোবাসি। তাই? হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, এবার আলু সিদ্ধটা দাও। আর দেবো না, ঠিক আছে, মাখতে মাখতে বোঝা যাবে, যদি লাগে হ্যাঁ, আবার একটু দিয়ে লাগলে পরে আবার নিয়ে নেবো। দেবো। আর কি দেবো? ঠিক আছে, এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দাও, বাস বাস বাস। নুন, নুন আর চিনিটা একদম লাস্টে দেবো। আচ্ছা, আর কি দেবো? আচ্ছা, এবার পাতা কুচি গুলো যাবে, পার্সলে পাতা কুচি আর ধনে পাতা কুচি। পুরোটা দেবো? হ্যাঁ, দাও। একটু ধনে পাতা না? ব্যাস। ব্যাস। এবার তুমি হাত দিয়ে মাখো, আমি নুনটা দিচ্ছি, চামচটা আমায় দিয়ে দাও। আর একটু, বাস। এবার চিনিটা দাও। চিনি আর একটু লাগবে, আর একটু লাগবে, বাস। নুন, চিনি আর একটু হয়ে গেল। গরম মশলা আর জিরে, রোস্টেড জিরে গুঁড়ো। আচ্ছা, এবার আরেকটা মশলা রয়েছে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এটা কি ভাজা মশলা? কি এটা? এটা হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া, এটা ওর মধ্যে দিতে হবে তো? হ্যাঁ। আর দেবো? অল্প। হয়ে গেল মাখাটা। আচ্ছা, এবার কি তেল গরম করতে হবে? হ্যাঁ, এবার তেলটা গরমে দিয়ে দাও, সাদা তেলে হবে। সাদা তেল কতটা দেখো? তেল আর একটু লাগবে? আর একটু হলে ভালো হতো। তাহলে একটা কাজ করি, আমি তেল আর একটু দিয়ে গরম বসিয়ে দিচ্ছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। এত সুন্দর একটা ক্রিম কালারের খেসের শাড়ি যদি আপনাদের পরতে ইচ্ছে করে, তাহলে চলে যেতে হবে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে ধন্যবাদ। তার সঙ্গে ধন্যবাদ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে।
নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসে। এইবার একটা ব্যাটার তৈরি করতে হবে, তো তুমি আমাদের একটু দেখাও কি কি দিয়ে ব্যাটারটা তৈরি করবে। ফার্স্ট একটু ডিমটা দাও। ডিমটা আগে আরেকটা দেবো? হ্যাঁ একটা দাও। দাও আমি ফাটিয়ে দিচ্ছি বাবা, ডিম ফাটাতে গিয়ে তো একটু নুন লাগবে। ডিমটাকে আগে ফেটিয়ে নেওয়া হচ্ছে। একটু ময়দা দাও ব্যাস। ব্রেড ক্রাম্বসটা একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিই। হ্যাঁ এবার তুমি দাও, ওটা আমি করে দিচ্ছি। তুমি আমাদের দেখাও ওটাকে কি করে গড়বে। তুমি চিংড়ি মাছগুলো আমাকে একটু দাও। নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ একটা প্লেট দিচ্ছি, তার উপর রাখবে, ঠিক আছে? জিনিসটা গড়া হয়ে গেলে এখানে রেখো। হ্যাঁ স্বরূপা খেয়েছে এটা? মন বানিয়ে খাইয়েছে? হ্যাঁ একদিন করে খাইয়েছিল। খুব বাজে হয়েছিল নিশ্চয়ই? না ভালোই হয়েছিল। তবে ওই একদিন না অনেকবারই খাইয়েছি, প্রথমবারটা বাজে হয়েছিল। বল প্রথমবারটা ভালো হয়নি, ওইটাতেই তো আমি বলেছিলাম বলে রাগ হয়ে গিয়েছিল না। আচ্ছা এগুলো এদিকে গড়া হোক, ততক্ষণ একটু আমি স্বরূপার কাছে যাব। স্বরূপা কি জানে, আমার খুব জানতে ইচ্ছে করে, ধরো যার যেটা সমস্যা সেটা নিয়ে বললে মানুষ রেগে যায়, মনে দুঃখ হয়। আমাকে যেরকম অনেকেই বলে তুমি কেন এত মোটা, এত রোগা হচ্ছে না কেন, আমার বেশ দুঃখই লাগে মাঝে মাঝে। সবসময় যে স্পোর্টিংলি নিতে পারি তা নয়, কিন্তু এদিকে আমি প্রচুর খাই। আমি কিছুতেই রোগা হওয়ার কোনো কিছু আমি করি না, কিন্তু দুঃখ পাই মনে মনে। তেমনি এই যে প্রতিবন্ধী শব্দটা নামের সঙ্গে জুড়ে থাকে, কেউ তোমাকে করুণা প্রদর্শন করছে, এসো এসো তুমি বসো, তুমি এখানটায় বসো, তোমার জন্য এটা, তোমার সেটা কিরকম ভাবে নাও আমার খুব জানতে ইচ্ছে করে। প্রথম কথা আমি এই প্রতিবন্ধী শব্দটাকে না মানে যেখানেই শুনি সেখানেই আমি তার প্রতিবাদ করি। প্রতিবন্ধকতাগুলোকে তো তুমি পেরিয়ে গেছো। হ্যাঁ আমি প্রতিবাদ করি মানে এখন এই কথাটা একদমই ইউজ করা হয় না। আমি বলি এগুলো ডিফারেন্টলি এবেল, বিশেষভাবে সক্ষম। কারণ যে ব্যক্তিটা এত বাধা নিয়ে যার জন্ম, সে এত বাধা অতিক্রম করে যখন একটা জায়গায় পৌঁছেছে বা ক্রমাগত লড়াই করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, তাকে কেন প্রতিবন্ধী বলা হবে? এটা বলার পর অনেকে বুঝেছে, আবার অনেকে বোঝেনি, অনেকে তর্ক করেছে। তবে হ্যাঁ তুমি যেটা বললে যে এই যে আমাকে আগে ছেড়ে দেওয়ার ব্যাপারটা বা সহানুভূতির ব্যাপারটা, আমি সেরকম মানুষকে পেয়েছি, তাদেরকে আমি বলেছি তোমরা যেটা করছো আগে সেটা করে নাও, আমি লাইনে দাঁড়াবো, আমি তারপর দেবো, আমি অযথা সুযোগ নেব না। তোমার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগছে, সিরিয়াসলি এত সুন্দর কথা বলো তুমি। এবং এত সুন্দর একটি ঘটনা ঘটেছে সরিতার লাইফে, বাসের মধ্যে বিয়ে প্রপোজাল, তাও আবার ছেলের মায়ের কাছ থেকে। কিভাবে স্বাগত জানাই আরো একবার জি বাংলার রান্নাঘরে, আমি সুদীপা। এবং আজকে রান্না তৈরি হচ্ছে যেটা, সেটার নামটা কি আরেকবার বলো? চিকেন প্রন ফ্রাই। চিকেন প্রন ফ্রাই তৈরি হচ্ছে, একটা ফ্রাইড আইটেম। তার জন্য তেল গরম হয়ে গেছে, এগুলো ডিমের গোলায় কোট করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে ভাজতে হবে। তো তুমি কোটিংটা করো, আমি এই কোটিংটা করে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের। ডিমের গোলায় ডুবিয়ে তেল গরম হয়ে গিয়েছে, এটার মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেবো। ও তোমার সেই ঘটনাটা তো শোনাই হলো না, কি হয়েছিল? আর বলো না, সে একবার অফিস থেকে ফিরছি আর কি, তো হঠাৎ করে একজন ভদ্রমহিলা আমাকে পিছন থেকে ডাকে, বলে একটু শুনবে, তোমার সাথে একটু কথা ছিল। আমি বললাম হ্যাঁ বলুন। আমি ভাবলাম যে হঠাৎ অজানা একজন আমাকে হঠাৎ ডেকে কি বলবে। তখন বলছে যে তুমি কি এখানে কোথাও পড়ছো না জব করছো? আমি বললাম হ্যাঁ আমি এখানে এখন রিসেন্টলি জব করছি। তখন বলছে যে তুমি তো আমার মেয়ের মতো, তোমাকে কয়েকটা কথা বলছি, একটু শোনো। বললাম হ্যাঁ বলুন কি বলবেন।
দিয়ে নিজের ফ্যামিলি হিস্ট্রি বলতে শুরু করে দিয়েছে। আমার বাড়িতে এই আছে, সে আছে, এরকম করে আমার হাজবেন্ড এরকম ভাবে মারা গেছে। না, আমি শুনে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একেতেই অফিস থেকে ফিরেছি, একটু টায়ার্ডও ছিলাম। তো অনেকক্ষণ শোনার পর আমি আর থাকতে পারছি না, আমি ওনাকে বললাম যে এত কিছু আমাকে বলছেন কেন, আমি শুনে কি করতে পারি এটাতে। তখন বলছে যে না, আমার বাড়ি এই পাশেই, এখানেই থাকি, তো তোমাকে আমি অনেকবার দেখেছি কিন্তু কিছু বলতে সাহস পাইনি কোনোদিন, আজকে বলছি। অ্যাকচুয়ালি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলের অ্যাকচুয়ালি বয়স হচ্ছে 26 বছর, তো তুমি কি বিয়ে করবে? তুমি তো আল্লাহতে আটখানা নিশ্চয়ই শুনে। আমি খুব হাসি পেয়েছিলাম, মানে ওরা সামনে আমি হেসে দিয়েছি। স্বরূপাকে বলো, স্বরূপা ওর খুশি হয়েছে, আনন্দ হয়েছিল কিনা? ভেতরে ভেতরে তো ভেবেছিল আমাকে দেখতে এত সুন্দরী। সেটা তো অবশ্যই আছে একটু, সেটা তুমিও স্বীকার করো। তো তারপরে বলে যে এরকম তোমার নাম্বার দাও, ফোন নাম্বার, তাহলে যোগাযোগ করবো। আমি আমার নাম্বারটা দিতে পারলাম না, সরি। আপনার যদি যোগাযোগ করার থাকে আপনি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে নেবেন। ও, তাও রাস্তা ওপেন করে রেখে এসছো? বাড়ির লোকের সাথে কথা বলে নেবেন। স্বরূপা শুনছো? উনি কিন্তু বাড়িতে ফোনও করেছিলেন। সত্যি? হ্যাঁ। তারপর কি হলো? একবার আমাকে করেছিলেন, তো আমি বললাম যে আপনি আমাকে কেন বারবার ফোন করছেন, আমি মা বাবা পারমিশন ছাড়া তো এরকম দেখা করতে পারি না, আপনি মা বাবার সাথে কারোর সাথে একটু কথা মানে বলুন তবু কথাটা, একবারও বলতে তো পারতেন না আমি এখন বিয়ে টিয়ে করবো না। হ্যাঁ, সেটাও বলেছি যে আমি এখনো কিন্তু বিয়ের ক্ষেত্রে এরকম কিছু না। শাদি কা লাড্ডু। তারপর মাকে ফোন করেছে, মাকে আগে বলে দিয়েছিলাম যে এরকম ফোন করলে তুমি কিন্তু একদম না বলে দিও। আমি না ফার্স্টে কাউকে না বলতে পারি না, আমার সেটা আসে না, জানি না কেন। এরকম হয়েছে কোনো ছেলে প্রপোজ করেছে না বলতে পারি? সেটাও বলতে পেরেছি। এই তো তুমি বলে না বলতে পারি। একটু ঘুরিয়ে না বলি, ওরকম ডাইরেক্টলি না বলি না। কিরকম? না, এরকম তো কিছু না, দেখ ভালো ফ্রেন্ড তো, ফ্রেন্ডশিপটাই কন্টিনিউ কর, এরকম করে বলি। কিন্তু ভালো ফ্রেন্ড ভালো হাজবেন্ডও হয়, কিন্তু তুমি ভুল করছো না তো? না না, এখনো কিছু ভুল করিনি আপাতত। তার মানে মনে হয় ঠিক হয়ে আছে। ভুল যখন নেই তার মানে স্বরূপা কিছু ঠিক হয়ে আছে? কোনো কিছু ঠিক হয়নি। আমি ওকে একটা কথা বলেছি, যদি ফ্রেন্ডশিপ করতে চায় 100 বার এগোবি, ভালো করে দেখবি, যদি দেখি যে তার মধ্যে হাজবেন্ড কোয়ালিটি আছে তখন হ্যাঁ বলতে তো দোষ নেই। তো কাউকে পছন্দ লাগে আমি আগে দিদির কাছেই নিয়ে যাবো, দিদি পারমিশন দিলে তবে এগোবো, তার আগে না। তার মানে মনে মনে ইচ্ছে নেই যে তা না, ইচ্ছে আছে। ইচ্ছে তো সবার হয়ে, মানে সেফ থাকতে চায়, চারদিক গুছিয়ে সবাইকে খুশি করে চলতে চায়, এরকমটাই থেকো, এরকমই মিষ্টি হাসি খুশি থেকো। আমাদের এগুলো জাস্ট ভেজে তুলে নেবো, সার্ভ করে দেবো। তোমার যদি অনুমতি থাকে দর্শকদের এটা দেখিয়ে দিই আরেকবার। অবশ্যই দেখে নিন রেসিপিটা আরো একবার। চিকেন প্রন ফ্রাই বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে চিকেন পেস্ট, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ম্যাশ করা আলু সেদ্ধ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, পার্সলে পাতা কুচি, নুন, চিনি আর শুকনো খোলায় ভেজে একসাথে গুঁড়ো করা জিরে ও গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার ব্যাটার তৈরি করার জন্য অন্য একটা মিক্সিং বোলে ডিম, নুন ও ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই ব্যাটার রেডি। এরপর নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা গলদা চিংড়ি মাছ ওই চিকেনের মিশ্রণের মধ্যে পুরে ডিম আর ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি চিকেন প্রন ফ্রাই। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসে সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেবে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। স্বরূপা, ওইটা কি পড়েছো গলায়? পেন্ডেন্টটা কে দিয়েছে? এটা আমার একটা দিদি দিয়েছে। কোন দিদি? কি নাম তার? তার নাম নয়ন। সে আমার পাড়াতেই থাকে, এখন কলকাতায় তার বিয়ে হয়েছে, অনেকদিনই হয়ে গেছে, তো ভীষণ ভালোবাসে। বাহ, খুব সুন্দর গিফটটা। আর টেনশন হচ্ছে? একটু একটু আশা করি ভালো হয়েছে, খারাপ হয়নি। অনেকবার এক্সপেরিমেন্ট করতে করতে করেছে তো এবার মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে। তো চলো চেখে দেখা যাক কিরকম হয়েছে। তুমি খাও আগে। খুব ভালো হয়েছে।
ভালো হয়েছে? হুম হুম, খুবই ভালো হয়েছে, ভালো, ভালো। রিয়েলি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুমি ছুরি কাটাটা একটু রাখো, তোমার জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মডার্ন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার রয়েছে একটা মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ। তোমাদের দিদি বোনের ভালোবাসা দেখে সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর তোমরা একে অপরকে এত ভালোবাসো, এত ভালো করে বোঝো। এবং সত্যি ভাই বোনের সম্পর্ক বা দিদি বোন বলো বা ভাই ভাইয়ের বলো, সম্পর্কগুলো এরকম না, মানে ওর সঙ্গে কারোর তুলনা হয় না, তার মধ্যে সবকিছু মিশে রয়েছে। মানে মাতৃত্ব, তোমার দেখো বোনের প্রতি মাতৃত্ব রয়েছে, স্নেহ ভালোবাসা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, সবকিছু যখন যেটা দরকার পড়ে সেইটা আমরা হয়ে যাই। মানে আমার দাদার ক্ষেত্রে আমি দেখেছি, যখন মা হয়ে বকতে হয় তখন আমি ওকে বকি, তুই এটা কেন করছিস, ওটা কেন করছিস। আবার যখন বন্ধুর মতো হতে, অনেক মনের কথা জমে রয়েছে, কাউকে বলতে পারছি না, দাদা শোন না এটা হলো। তো তোমাদের এই সুন্দর সম্পর্কটা দেখে ভীষণ ভালো লাগছে, এরমই থেকো। আর যেতে যেতে তুমি তো নিজে লেখো, তো তোমার বই থেকে একটা আমাদের কিছু শোনাও না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার পৃথিবী আমার রান্নাঘর। সকাল থেকে রাত, দিন মাস বছর ভোর, এক টুকরো পৃথিবী আমার রান্নাঘর। কেউ যখন ধরেছিল হাত, কারুর চিন্তায় বিনিদ্র রাত, হাসিতে খুশিতে সময় মাত, গোপন কান্নায় প্রাণপাত, তখনও সে বলেছে সই আমার হাত ধর, এক টুকরো পৃথিবী আমার রান্নাঘর।